নমস্কার, শুভ সন্ধ্যা। আমি স্বপ্নের করিডোরে পত্রিকার পক্ষ থেকে এসেছি আজকে বিশিষ্ট সাহিত্যিক শ্রীমতী ঝর্ণা মুখোপাধ্যায়ের বাড়িতে। আমরা গত কয়েক মাস ধরে একটা উদ্যোগ নিয়েছি যে দুর্গাপুরের যারা প্রবীণ সাহিত্যিক কবি সাহিত্যিক রয়েছে তাদের একটা সাক্ষাৎকার অনেকেরই নেওয়া হয়ে গেছে। অনেকের কাছে সাক্ষাৎকার আমরা পৌঁছে দিয়েছি, প্রশ্ন, এবং কেউ কেউ উত্তরপত্রও পাঠিয়ে দিয়েছেন। তো এছাড়াও আমরা যেটা কিছু করতে চাইছি, কিছু আলোচনা, মানে কিছু আলোচনার মাধ্যমে দুর্গাপুর সম্বন্ধে হোক বা কিছু আমাদের এই সময়ে কিছু প্রসঙ্গ নিয়ে কিছু একটা আড্ডার মতো, সাহিত্য আড্ডা হোক বা যেটাই আপনারা বলতে পারেন। তো সেই রকম একটা আড্ডা আজকে আমরা মুখোমুখি পেয়েছি ঝর্ণাদিকে। ঝর্ণাদি আপনারা সকলেই চেনেন, এই অঞ্চলের একজন বিশিষ্ট সাহিত্যিক এবং শিশু সাহিত্য নিয়ে ভালো কাজ করছেন উনি। ওনাকে দেখে সত্যি আমরা প্রাণিত হই যে এই বয়সে উনি কাজ করে যাচ্ছেন। তো আমি কিছু আলোচনার মাধ্যমে ঝর্ণাদি নমস্কার। এখন আপনার কেমন সময় কাটছে বলুন? এখন এই নানান কাজের মধ্যে দিয়ে সময় কাটছে। আমি তো এই নিখিল ভারত শিশু সাহিত্য সংসদের পশ্চিম বর্ধমান জেলার সেক্রেটারি। কদিন আগে তো আপনাদের একটা শিশুদের অঙ্কন প্রতিযোগিতা, তারপর আমিও তো সেটাতে ছিলাম জাজ হিসেবে। তো সেটাতেও দেখলাম প্রচুর সাড়া পড়েছিল এবং দূর দূরান্ত থেকে শিশুরা এসেছিলেন। এবং সাথে আপনার যেটা হয়েছিল যে আমি দেখলাম যে প্রতি বছরই হয়তো আপনার আবৃত্তি প্রতিযোগিতা, গান, সমস্তটাই হয় মনে হয়। সে সম্বন্ধে কিছু বলুন। যেহেতু এটা একটা শিশু সাহিত্য নিয়ে আমরা পথ চলছি, সেই পথটা লেখালেখির মধ্যে দিয়ে যদি না চলা যায়, সেই পথটা যেমন চলবে না, বন্ধ থমকে যাবে, পত্রপত্রিকাও বেরোবে না, ঠিক সেইভাবে পত্রপত্রিকা বিক্রি হবে এবং কারা পড়বে সেই উদ্দেশ্যে আমাদের শিশুদেরকে নিয়ে কিছু করতে হয়। কারণ শিশুরাই জাতির ভবিষ্যৎ। বর্তমানে যেভাবে ইংরাজি মাধ্যমে সে আমাদের এই বাংলা ভূমিটাকে কেড়ে নিচ্ছে, মোবাইলের প্রতিফলন আছে। এই জায়গায় কৃত্রিমতা বেড়ে গেছে। এই জায়গায় বাচ্চাদেরকে যদি আমরা কিছু শেখাতে পারি, কিছু দিতে পারি, আমাদের এই সাংস্কৃতিক জগৎ থেকে কিছু নিতে পারি, তাহলে তাদের যে সামাজিক মেলবন্ধন যেমন একটা বাড়বে, তেমনি তাদের ওই মাটি যেমন তাকে দৃঢ়তা দেয়, তাকে একটা জায়গায় পৌঁছাতে সাহায্য করে। চাকরির জন্য সে যেমন হাহাকার করবে না, তাকে স্বাবলম্বী করে তুলবে। সেই স্বাবলম্বী করা না হলে, আচ্ছা, অর্থাৎ আপনি বলতে চাইছেন যে ছোটবেলা থেকে একটু বাংলা পড়া, সাহিত্য পড়া, যেটা আমরা কিছুটা হলে পড়েছি, এখনকার দিনে অনেকেই সেটা বিস্মিত হচ্ছেন এবং অনেক বাচ্চারই দেখছি যে মোবাইলের প্রতি আকর্ষণ বেশি বেড়ে যাচ্ছে। তারা এই সাহিত্য পড়াটা অনেকটাই কমে গেছে তাদের। কিন্তু একটা জিনিস দেখুন যে শিশু সাহিত্য নিয়ে এখন সেরকম হচ্ছে, কিন্তু শিশুদের নিয়ে লেখা সেরকম ভাবে কমই হচ্ছে মনে হয়। এবং আমার মনে হয়, আমি তো সেরকম লেখালেখি করি না, কিন্তু শিশুদের নিয়ে লেখা কিন্তু খুব সহজ নয়, সহজ কাজও নয়। তো সে সম্বন্ধে আপনি তো অনেক বই লিখেছেন, আপনার কিছু বইয়ের কথা বলুন। ছোট ছড়ার বই আছে আপনার ছোট গল্পেরও বই আছে। বই থেকে তো কোনো লাভ নেই। প্রথমত শিশুকে তো তার ভাষাটাকে না যদি ঠিক করা যায়, তাহলে যেমন আমরা এই সংগঠনটাকে ধরে রাখতে পারবো না, শিশুদেরকে আমরা আমাদের সামাজিক দায়বদ্ধতার মধ্যে আনতে পারবো না। তাই বই যে আমরা ছাপছি, সেই বইগুলো তো ছাপা হচ্ছে, অনেক বই আছে আমাদের লিখেছি, কিন্তু সেই বইগুলো পড়বে কে? বলে নামগুলো আমিও আপনার বই নিয়ে অনেক জায়গায় বসেছি, কিন্তু মানুষের মধ্যে আগ্রহ আছে, চেষ্টা করতে হবে,
কিন্তু সেটা আপনি ঠিকই বলেছেন যে পড়ার জন্য বাড়ির লোকদেরও একটু চেষ্টা করতে হবে। এবং আপনার বই আমি দেখেছি, আপনি যেসব ছড়ার বই টইগুলো আমি বিভিন্ন জায়গায় স্টল নিয়ে বসেছি আগে, বিভিন্ন হাটে, শান্তিনিকেতনেও বসেছি, সেখানেও দেখেছি যে ছড়ার বইগুলো বাচ্চারা এসে দেখছে এবং তারা একটু আগ্রহ দেখাচ্ছে, অনেক বই অনেকে কিনে হচ্ছে। তো এটা আমাদের চেষ্টা করে যেতে হবে, মানে অন্তত যে যাতে ছেলেমেয়েরা আবার মানে সাহিত্য বা ছড়া এইগুলোর প্রতি আকর্ষিত হয়। আচ্ছা, আপনার যে উত্তর 24 পরগনার শরৎনগর গ্রামে আপনার জন্ম, এবার তারপর আপনি সেখান থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে MA পাশ করলেন, তারপরে এসে যে দুর্গাপুরে শিক্ষকতা, আপনাকে আমি স্কুলেও দিদিমণি হিসেবে পেয়েছি, তো সেই সময়কার কিছু কথা বলুন, সেই সময় দুর্গাপুরের বা আপনার চাকরি জীবনের কথা, এই ওই না, 24 পরগনা থেকে আবার দুর্গাপুরে আসার কাহিনী। না, আমি যেহেতু আমাদের বয়সটা একটা ওই 78 চলছে, তো সেই বয়সে সেই যুগটাতে এত তো মেয়েদের পড়াশোনা চলছিল না। এবং আমাদের কলেজ ছিল, আমরা থাকি স্বরূপনগর, যেখানে নুরুল মারা গেছিল খাদ্য আন্দোলনে, সেই জায়গায় আমাদের বাড়ি। তো সেখান থেকে হয় বসিরহাট কলেজ আমাদের যেতে হবে, তার মানে সেখানে নৌকো পেরিয়ে বাসে করে, নৌকো পেরিয়ে আবার বাসে করে। তো সেইখানে তো একটা মেয়েকে পাঠানো মা বাবারা তো পছন্দ করতেন না, তাই জন্য আমার পড়াটা স্টপ হয়ে গেল। আমি তখন নিজেই ওই বিডিও অফিসে গেলাম, নিজে একটা অ্যাপ্লিকেশন করলাম বাবাকে না বলে, দিয়ে একটা দিয়ে এলাম। তা উনি বলে দিলেন যে এইগুলো ঠিক করুন, এগুলো করুন, আর একটা সার্টিফিকেটের জেরক্স করে দিন। আমি সেটা কি করে করব, কপি করতে পারবো না, বলছে যে এইটাই আপনি হাতে শুধু লিখে দেবেন। সেই লিখে দিয়ে এলাম, দিয়ে দেখছি আমার মানে মাস 3-এর মধ্যে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এলো আর কি, প্রাইমারি স্কুলে। তারপরে সেখান থেকে তারপরে আমি 1 বছরের মতন কাজ করলাম, 1 বছরে একটু বেশি কাজ করলাম। কাজ করার পরে আমার বিয়ে হয়ে গেল। তা অত দূর থেকে তো আর দুর্গাপুরে এসে চাকরি করা সম্ভব না, চাকরি ছেড়ে দিলাম। তখন আমি আবার পড়াশোনা শুরু করলাম, যেহেতু আমার ভাইরা আমাদের পড়তো তখন, আর ভাইরা পড়তো বলেই আমার পড়াটা তাদের সঙ্গে সঙ্গে হয়ে গেল আর কি, যাওয়া আসা। আপনি এটা কত সালের কথা মোটামুটি যে দুর্গাপুরে এলেন? আমি এখানে এসেছি 66। আচ্ছা। 66, তখন থেকে আমি এখানে আছি। আচ্ছা, সেই সময় দুর্গাপুর আর এই সময় দুর্গাপুরে কি পার্থক্য বলুন, কেমন? আমাদের সমাজ, আমরা তো বলছি যে আমাদের শহর আমরা অনেকটা এগিয়ে যাচ্ছি, অনেকটা আগের থেকে অনেকটা আমাদের উন্নত হয়েছে, বা এ গ্রেড তকমাযুক্ত আমরা শহর হয়েছি। তো আপনার কি ধারণা, কিরকম এগোচ্ছি? বাহ্যিক ভাবে হয়তো আমরা এগিয়ে গেছি, খুব সুন্দর, অনেক আলো, অনেক রাস্তা, অনেক গাড়ি, কিন্তু তার ভিতরটা কিন্তু সেই মানে অন্ধকার হয়ে গেছে। আমরা যখন এসেছি তখন একটা কারখানা ছিল, কত গাড়ি যেত, কত শ্রমিক যেত, যেন দাপিয়ে বেড়াতো জায়গাটা। তো আমার বাবাকেও দেখেছি। তো ওই সময়টা তো সকালবেলা মর্নিং শিফটে একটা বুটের আওয়াজ হতো, টাউনশিপে আমরা দেখতাম যে সবাই মর্নিং শিফট ডিউটি যাচ্ছে, কেউ বিশেষ ডিউটি যাচ্ছে। তো সেই সময়কার কথা, সেই সময় থেকে আপনি বলছেন যে এখন অন্ধকার তো নেমেছে, কারখানাগুলো তো নেই। আর আমাদের যে মধ্যে হৃদ্যতা ছিল, কেউ এসে গেল ঘরের মধ্যে, আমার হয়তো তরকারি নেই বা ভাত নেই, তখন পাশের বাড়িতে বলতাম যে মেলামেশা ছিল, আমরা বসতাম, গল্প করতাম, এবং একে অন্যের কথা জানাতে আমাদের কিন্তু লজ্জা করতো না, যে আমার কি আছে না আছে, আমাদের এত কিন্তু বাড়িতে আত্মীয় স্বজন এলেও আমার মনে আছে যে তারা ছোট ছোট ঘর ছিল, কিন্তু আমরা আটকে রাখতাম, যাওয়ার সময় যে লুকিয়ে রাখতাম। সেই সব দিনগুলো সত্যি আমরা খুব মিস করি। আচ্ছা, আরেকটা, আপনি তো একসময় অনেক নাটক মঞ্চস্থ করেছেন স্কুলে, সেই সময় ছাত্রছাত্রীদের নিয়ে, সেই সব স্কুলগুলো কি কেন আছে বলুন তো, দুর্গাপুরের স্কুলগুলো কেন উঠে গেল সেই সময়? আমার তো মনে হয় জিএমপি স্কুল বা কাশিরাম স্কুল, যেসব টাউনশিপের স্কুলগুলো ছিল, সেই সব স্কুল থেকে ভালো ভালো মাধ্যমিক, ভালো ভালো ছাত্ররা
এটা কেন আপনার কি মনে হয় সম্বন্ধে? এইসব তো সরকারের ব্যবস্থার মধ্যে, আমি তো আর বুঝতে পারবো না। সব সময় বলছে ওরা লোকসানে চলছে, কিন্তু আমরা যদি সেইভাবে লক্ষ্য করি দেখা যাবে ডিএসপি কখনো লোকসানে চলেনি। এগুলো এই কারখানাটাকে ওরা বন্ধ করে শ্রমিক ছাঁটাই করে একটা বড় টাউন শুধু করতে পেরেছে, শুকনো একটা টাউন, যে শ্রমিকের টাউন না, এটা একটা মানুষের হবে, বড় বড় লোকের একটা বাস হবে, সেরকম ধরনের একটা টাউন করতে চেয়েছে বলেই বেসরকারি সংস্থার হাতে তুলে দিয়েছে স্কুলগুলো, দিয়ে ওরা স্কুলটাকে বন্ধ করেছে। আমার মতে যেটা হচ্ছে। তারপরে আপনি আপনারা তো 90-এর দশকে মনে করুন যে আমাদের এই এমএমসি অঞ্চলটা এক সময় কত জমজমাট ছিল। এমএমসি ওখানে তো 3টে কারখানা বন্ধ হয়ে গেল আস্তে আস্তে, যে বিওজিএল বা হিন্দুস্তান ফার্টিলাইজার বা এমএমসি যেই কারখানাটা। তো সেই সময় যে একটা মানে এই যে 90-এর দশকে গ্লোবাল ইকোনমি বা ওপেন ইকোনমি শুরু হলো, তার ফলশ্রুতি হিসেবে এই কারখানাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। তো আপনার কি মত, এটাতে কি আমাদের দুর্গাপুরে কিছু প্রভাব পড়েছে? প্রচুর প্রভাব পড়েছে। যেমন এই যে রবিদাকে তুমি নিশ্চয়ই চেনো, আমি সেদিনে গেছিলাম, রবিদার একটা বসেছে আর কি, পেসমেকার বসেছে। উনি আমাকে ডাকলেন, নাকি আপনি একবার আসবেন। আমি তখন আমাদের সব গ্রুপে জানালাম, তো আমি ষষ্ঠীদা আর বাসুদেবদা গেলাম। তো যে অবস্থা, ছেলে এবং ওনার বৌমা চাকরি করছে, কিন্তু বর্তমানে যে আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি বা তাদের মানে ব্যক্তিগত যে মনোভাব, সেই তার মধ্যে থেকে রবিদাকে তখনকার দিনের কত পেয়েছেন, 2 লাখ 2.5 লাখ টাকা পেয়েছেন হয়তো, এবং তাই নিয়ে চলছে। কারণ ছেলে মেয়েরা, বৌমা তো তার মেয়ে বা জামাই যতই রোজগার করুক, তারা কত দেবে, তাদেরও তো একটা আছে, মাপ আছে। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে উনি বললেন যে এত টাকা খরচা হবে, এখন কী করবো, আমি যাচ্ছি, ভর্তি হবো, আমার অনেক কথাটা তো উনি বললেন। তো তখন মনে হলো যে এমএমসিটা বন্ধ হয়ে যাওয়ার পরে, মানে ওনাদের তো তখন চাকরি চলে গেছে, ওই কটা টাকা নিয়ে আজও পর্যন্ত উনি কী করে চলছেন, কীভাবে ওনাদের ভাত, কী করে মানে 2-4টে টিউশনি করেন, মানে যা করতে হয় এদিক ওদিক ঘুরে। আমার এটা বারবারই মনে হয় যে যখনই আমাদের ভোট আসে তখনই এমএমসি নিয়ে কথা ওঠে। এবারেও পেপারে পড়ছিলাম যে বলে যে অনেক বিপক্ষ দল বা পক্ষের দল তারা বলে যে এমএমসি কারখানা আবার চালু করা যায়, কিন্তু আমার মনে হয় যে যে পরিমাণ টাকা ওরা রিহ্যাবিলিটেশনের জন্য খরচ করেছে বা দিয়েছে, বা এটাকে কি কোনোভাবে এটাকে কি মানে চালু করা যেত? চালু করা যেত হয়তো, এখন সেটা সরকারি উদ্যোগ ছাড়া তো, এটা তো ব্যক্তিগত কোনো উদ্যোগে হবে না, ব্যক্তিগত উদ্যোগ সরকারি উদ্যোগই দরকার। বিরাট একটা কারখানা, এত বড় কারখানা, এবং তার সঙ্গে এত বড় টাউনশিপ, এমএমসি টাউনশিপটা আমার মনে আছে যে খুবই ভালো ছিল, এবং ওদের হসপিটালটাও অনেক আমাদের বন্ধুরা থাকতো, তো তারা সেই সময় বলতো যে খুবই মানে বাংলো টাংলো গুলো সেই সময়টা খুব চমৎকার 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 ছিল। আমাদের ডিএসপি থেকে ওখানকার বাংলা আরো সুন্দর ছিল, খুব সুন্দর, সবুজ সবুজ সবুজ। তো এবার একটু অন্য প্রসঙ্গে যাই। আপনি তো ছড়া ছাড়াও প্রবন্ধ, কবিতা এগুলো নিয়মিত লেখেন, তো কিন্তু কোন বিষয় আপনাকে বেশি স্বচ্ছন্দ মনে করেন নিজেকে? আমি প্রবন্ধ লিখতে বেশি মানে ভালোবাসি, আর কবিতা তো লিখি, মানে আস্তে 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 ওটা এসে যাচ্ছে হাতে সমাজটাকে দেখার পর। তো প্রবন্ধটা আমার হচ্ছে বেশি লেখা, আর সেই সঙ্গে হচ্ছে কি আমার এই নাটকটা লেখাটা, আমার নাটকটা নিয়ে আমি লিখি বেশি, এবং বই আছে? হ্যাঁ, একটা করেছি, কতগুলো নাটক করি, আর কিছু আছে আমার যেগুলো হাতে লেখায় রয়ে গেছে, সেগুলো এখন ছাপাতে পারিনি আর কি। আপনার এ পর্যন্ত গ্রন্থের সংখ্যা কয়টি, মানে কতগুলো বই বেরিয়েছে? 17খানা হবে এবার। এবং আচ্ছা, গতকালই তো আমাদের একটা সেন্ট্রাল লাইব্রেরিতে দুর্গাপুরের কবি সাহিত্যিকদের বই নিয়ে উদ্বোধন করলেন, তো একটা ভালো অনুষ্ঠান হলো। তো আপনিও গেছিলেন, আমিও গেছিলাম। তো সেখানে রঞ্জিতাও একটা, আমাদের বিশিষ্ট রঞ্জিতা ভালো বক্তব্য রাখলেন যে ওখানে একটা কবি সাহিত্যিকদের যে কোনো
অনুষ্ঠান বসার কোনো জন্য। বসার জন্য বা বই প্রকাশের মতো। তো এইরকম আপনার কি কোনো কিছু বলার আছে যে লাইব্রেরি নিয়ে সার্বিকভাবে? না, এখন বর্তমানে যেটা এটা হচ্ছে, আমার মনে হচ্ছে শারীরিকভাবে একটুখানি প্রথম দিকটা বললে খুব ভালো হতো। যেভাবে তৈরি মিনতি দি, ঝর্ণা দি, তারপরে বিনয় চৌধুরী যেভাবে সাহায্য করেছেন এটাকে, আমার মনে হয় সেই জায়গাটা কখন হলো, 86 তো বোধহয় 85-86 সালে এটা হয়েছে। সেই সময় দেখেছি এই যে জায়গাটা কিভাবে তারা করেছেন সেগুলো একটু মনে হয় উল্লেখ করা উচিত ছিল। আর তাছাড়া আগেও যেভাবে চলতো, আহ, আমাদের এই পড়াশোনার একটু গতিটা অন্য পথে যাওয়ার জন্য হয়তো সেখানে লাইব্রেরিতে এখন ছেলে মেয়েরা খুব কম যায় এবং পাঠকও খুব কম যায়, কারণ অনেক তো বুড়ো হয়ে গেছে, যেমন আমাদের বয়সে আমাদের থেকে বেশি বা অনেকে চলে গেছেন হয়তো এর থেকে, যে এখন একটুখানি পড়াশোনার যাওয়া আসা, কিন্তু লাইব্রেরিতে যাওয়া আসা। অনেকেই বললেন যে এখন অনেক স্টুডেন্ট যারা হ্যাঁ, হ্যাঁ। কম্পিটিটিভ পরীক্ষার অনেক ভালো বই টই পাওয়া যাচ্ছে, এবং হুম। আমাদের যে এসডিও সাহেব এসেছিলেন উনিও বললেন যে ভবিষ্যতের জন্য কোনো বই লাগে ওনারা ব্যবস্থা করবেন। সেটা তো বলছেন এখন, হলে তো খুবই সত্যি সবারই ভালো হয়, হলে তো ভালোই হয়। তবে আমাদের সুতপা ভূঁইয়া যিনি করেছেন, যার উদ্যোগে এটা হয়েছে, আহ, আমি তাকে সত্যি প্রশংসা করছি। শুধু পারলে অনেক হ্যাঁ, ভালো কাজ। মিটিংয়ে আমি উত্থাপন করেছিলাম যে যদি আমাদের আহ, তুমি বোধহয় আমাকে বলেছিলে একবার আমাদের যদি এখানে হতো, তো সেই কথাটা কি আমি মিটিংয়ে বলেছিলাম, সেইটা বোধহয় মনে ছিল ওর এবং হয়তো লিখিতও ছিল, জানি না। আমাকে মানে ব্যক্তিগতভাবে অনেকেই বলেছেন, যেমন কৃষ্ণদেব বাবু, এছাড়া কবি সুশীল নাথ, অনেকেই বলেছিলেন যে আমার কাছে প্রচুর বই আছে, বইগুলো কি হবে জানি না, সেগুলো তোমাকে দিতে চাই। আমাকে অনেক বই দিয়েওছেন, কবি কৃষ্ণদেব দিয়েছেন, কবি সুশীল নাথও দিয়েছেন। সেসব বইগুলো হয়তো আমাদেরও তাই একই অবস্থা হবে, বাড়িতে ছোট ছোট বাড়ি, বইগুলোর আমাদের পরবর্তী প্রজন্ম তারা হয়তো বই নাও ভালোবাসতে পারে। তো সেই জন্য একটা কোথাও একটা জায়গা দেখার একটা চেষ্টা চলছিল, কিন্তু সত্যি করে বলতে কি ব্যক্তিগত উদ্যোগে এই কাজটা করা খুবই মানে অসম্ভব বলে মনে হচ্ছিল। না, তবু তো দু চারখানা থাকলেও তো থাকবে সেখানে এবং পড়বে, মানুষের দেখবে যে এই কবিতা বা এই সাহিত্যিক এখানে ছিলেন। এই যে দুর্গাপুরের একটা নাম, একটা জায়গা, এটা একটা ঐতিহাসিক ব্যাপার হয়ে গেল এবং প্রত্যেকটা জায়গায় বোধহয় এটা ছড়িয়ে যদি যাবেও এবং যাওয়াটা উচিত। কারণ যে অঞ্চলের কবি সাহিত্যিকরা যদি এক জায়গায় না থাকেন, শিল্পী সাহিত্যিকরা, তাহলে মানুষ চিনবে কি করে? কেউ যদি একটা রিসার্চ করে তখন তো সেখান থেকে সেই বইগুলো পাবে, তাই না? কিন্তু আমার দেখে মনে হলো যে আরো বেশি বই আসা উচিত ছিল, যে সংখ্যা বই দেখলাম, মানে সার্বিকভাবে কি সবাই যোগদান করেছে কি না, অনেকেই আমাকে এই করেছেন যে কোথায় দেব, আমি বলছি ওখানে গিয়ে দিতে হবে, এখন দেওয়া যাবে। আমি বলছি হ্যাঁ নিশ্চয়ই দেওয়া যাবে, ওখানে গেলে। বয়সজনিত কারণে অনেকে আসতে পারেনি, বয়সজনিত অনেকে জানে, প্রচারটাও হয়নি, অনেকে যোগাযোগ করতে পারেন, অনেকে তো হোয়াটসঅ্যাপ বা করেন না, ফেসবুক করেন, সুতরাং সেইগুলো ওনারা পাননি ঠিক মতন খবরটা। তো ব্যাপারটা খুব সুন্দর হয়েছে এবং আরো উন্নতি হোক। আমাদের যেটা রঞ্জিতদা বললেন, আমাদের যদি একটা সাহিত্যিকের ঠিক হয় সেটা খুব সুন্দর হবে, সেটা খুব ভালো হবে সেটা। আচ্ছা দিদি, এবার একটু অন্য ধরনের প্রশ্ন করছি, যে দুর্গাপুরে সাহিত্য চর্চা কেমন হচ্ছে বলে আপনার ধারণা, এবং উত্তরসূরিরা কেমন লিখছেন এই সময়? মানে সেই সময়কার যে সব আপনারা ছিলেন, যে সব সাহিত্য সভা, এখনো অনেক প্রচুর সাহিত্য সভা হচ্ছে, প্রচুর হচ্ছে, সেই সময় আর এই সময় কি আপনার? না, তো আমাদের তো একটা নতুন একটা শিল্প অঞ্চল, তো সেখানে তো আর সাহিত্যিকরা হঠাৎ এসেই তো গজিয়ে যায়নি সেখানে, এবং একটা নতুন একটা শহর এবং কারখানার শহর। তো সেইখানে প্রথম যে এখানে আমার যতটা ধারণা আছে, হইচই পত্রিকা হলো, নামটা কি রায়, তো ওনার পত্রিকা প্রথম এখানে হয়, তারপরে তো আস্তে আস্তে স্বাগত হলো, নাটকের দল হলো, তারপরে আস্তে আস্তে নিম সাহিত্য হলো, এই নানান করতে করতে তো আস্তে আস্তে বেড়ে গেল সংখ্যাটা।
তো ওই সময় তো অত ছিল না, হয়তো কোথাও একটা প্রতিযোগিতা হচ্ছে আমরা দেখলাম কাগজে দেখে হয়তো দিলাম, একটা লেখা পাঠালাম, এইরকম আর কি। সে কলকাতাতেই হোক আর বাঁকুড়াতেই হোক, এইভাবে আমরা তো পাঠাতাম আর কি। সেই সময় তো এত দেখিনি, আর তখন তো আমরা অল্প অত তখন নিবাদী পত্রিকাটা হ্যাঁ নিবাদীর পত্রিকাটা নিবাদী খুব ভালো পত্রিকা ছিল। তো সময় অসময় ছিল, হ্যাঁ। শ্যামাপদ বাবুর বাড়িতে, সমাদার, হ্যাঁ। শ্যামাপদ সে পরে পরে হয়েছে, করণ বাবুর পরে বাড়িতে। পরে এসছে। ওগুলো পরে পরে। আচ্ছা দিদি, একটা কথা বলি যে আপনি তো বামপন্থী মতবাদে বিশ্বাসী, তো আপনি কি সক্রিয়ভাবে রাজনৈতিক আন্দোলনের সাথে যুক্ত? সক্রিয়ভাবে যুক্ত, এবং কিন্তু বামপন্থার ভবিষ্যৎ কি, এই নিয়ে আপনি কিছু বলুন। বামপন্থের ভবিষ্যৎ তো এখন যখন একটা ঘাটতি পড়ে গেছে, সেই ঘাটতিটা পড়ার তো অনেক কারণ আছে, তোমরা হয়তো জানো, সেগুলো তো সবসময় আলোচনা করাটাও ঠিক নয়। তো এইখানটা যেটা বলছি যে আবার নতুন করে যুবরা জাগছে, সুতরাং বামপন্থী কোনোদিন চলে যেতে পারে না দেশ থেকে, সারা পৃথিবী ব্যাপী এটা চলছে। এবং এখানে বামপন্থা থাকবে, আস্তে 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 সেটা হবে, এবং মানুষ জাগছে। রেড ভলেন্টিয়ার খুব ভালো কাজ করেছেন, এবং এখনো করে যাচ্ছেন, গ্রামে গঞ্জে সবাই করছে। এবং বিশেষ করে একটা শিক্ষিত সম্প্রদায় এবং একদম দুটো তো সম্প্রদায় কাজ করে, একটা করে যারা অশিক্ষিত সম্প্রদায় আর একটা শিক্ষিত সম্প্রদায়, কিন্তু যে কোনো কাজ, যে কোনো জিনিস কিন্তু এরা করে। এই মাঝামাঝি যারা আছে তারা কিন্তু খুব স্বার্থপর হয়, আমি যেটা দেখেছি। তারা যেখানে যে দলে যেটা সুবিধা পেলো সেখানে সঙ্গে সঙ্গে সেটা চলে গেল, সেটা আমাদের মধ্যেও দেখলাম। এটা তার মানে আপনি বলতে চাইছেন যে এখনকার রাজনীতিতে নীতি আদর্শ বলে কিছু নেই, অনেকটা কিন্তু আমাদের যে সিপিএম যেটা বামপন্থী রাজনীতিতে কিছুটা আছে, এখনো আছে। এটা বিশ্বাস করি যে আজ না হয় কাল সে আবার ঘুরে ফিরে আসবে। আচ্ছা, সাহিত্যের সাথে রাজনীতি কি সম্পর্ক আছে, বা সাহিত্যের দ্বারা কি সমাজ বদল সম্ভব, আপনার কি মনে হয়? সাহিত্য তো সমাজ বদল করবে, আর সাহিত্যের সঙ্গে রাজনীতি যদি অঙ্গাঙ্গি জড়িত না থাকতো, তাহলে এই যে লুকিয়ে লুকিয়ে প্রচার করা, লুকিয়ে লুকিয়ে তাকে একটা কোনো সাম্রাজ্যের উত্থান হয়েছে কিভাবে, এইভাবে তো হয়। লুকিয়ে চুরিয়ে বলে গানের মাধ্যমে পল্লীগীত, মানে নিজস্ব যে পল্লীগীতি বলো বা ওই সমাজগীতি বলো, যাই বলো, যে বা লেখাই বলো, আমাদের তো মানুষের মনকে যখনই একটা বিপর্যয়ের মধ্যে যদি তাকে একটু সান্ত্বনা দেওয়া যায় একটা গানের মধ্যে দিয়ে, একটা লেখার মধ্যে দিয়ে, তবে সে জাগবে। না হলে তো সেই রাজার ভয়ে তো সে লুকিয়ে থাকবে। সুতরাং লেখার সঙ্গে আর রাজনীতি আমি মনে করি অঙ্গাঙ্গি জড়িত আছে। তার মধ্যে যে অনেকে বলে যে সাহিত্যের সাথে রাজনীতি কোনো সেরকম সাহিত্যিকদের কোনো দায়বদ্ধতা নেই। দায়বদ্ধতা অবশ্যই আছে। আজকে যিনি আছেন, আজকে দেখো বোধহয় মারা গেলেন সাবিত্রী চট্টোপাধ্যায়, বা আমাদের এই মারা গেছেন ওই ম্যাক্স পুরস্কার পেলেন কি দেবী, মহাশ্বেতা দেবী। আজকে বলো, যারা এক জায়গায় কত উঁচু জায়গায় ওনারা ছিলেন, আজকে তাদের মৃত্যুদিন বা জন্মদিন আজকে কটা পালন হচ্ছে বলো দেখি, হচ্ছে কি? তাহলে তিনি যদি তার স্থির, মানে তার নিজস্ব আদর্শ যদি স্থির না থাকেন, মানুষ তো তাকে ভুলতে বাধ্য, এবং তার উপরে একটা বীতশ্রদ্ধ হবেই। তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে লেখক, তার প্রেমেরও কবিতা থাকবে, তার এও থাকবে, সব কিছু তার থাকবে, সামাজিক কবিতা থাকবে, দায়বদ্ধতা, সমাজ নিয়ে তিনি বাস করছেন, তার সমাজের দায়বদ্ধতা তার অবশ্যই থাকবে, থাকা উচিত। না হলে সে কবি কখনো, লেখক কখনো লেখায় আছে। দেখেছি বেশিরভাগই যে আপনার লেখায় প্রেম বিরহ থাকলেও মানুষের কথা বেশি করে বলা আছে। তুমি যেমন এই যে দুর্গাপুর নিয়ে চর্চা করছো, এই যে চর্চাটা যে করছো, ওই যে তোমার ভিতরে যে একটা দায়বদ্ধতা তুমি পেয়েছো, আজকে চেষ্টা করে যাচ্ছে, দায়বদ্ধতা আছে বলে করছো, যে তুমি ছোট থেকে মানুষ হয়েছো, এখানকার জল হয় তুমি পুষ্ট হয়েছো, এখানেই তুমি মাটিতে দাঁড়িয়ে আছো,
তোমার নিজস্ব অধিকারে নিয়ে সেরকম কিছু করতে পারছি না, চেষ্টা তবুও করে যাচ্ছি। এই চেষ্টা করাটাই তো সবাই তো বিশেষ করে আমার মনে হয় আমার সঙ্গে সবারই কথা হয়, দেখুন মনে করুন আরতিদা বলুন, কেষ্টদা বলুন, বিমানদা বলুন, বয়স্ক যারা অনেকেই বয়স হয়ে গেছে, সকলেই 80-র উপর বয়স, বা সিদ্ধেশ্বর বাবু, শ্যামাপদ বাবু এবং বিষ্ণুদার সঙ্গেও কথা হয়। এবং তারা এত কথা বলে পুরোনো দিনে সেই সময় দুর্গাপুরের কথা, এবং সকলেরই মানে আমার মনে হয় যে এদের কথাগুলো যদি আমি লিখে রাখতে পারতাম, সেইটা থেকেই আমার ধারণা হলো যে না, এনাদের একটা করে সাক্ষাৎকার নিয়ে রাখতে হবে। যেমন বিমানদার সঙ্গে ফোনে, এখন তো উনি পুনেতে আছেন, তো ঘন্টার পর ঘন্টা কত কথা বলে যায় সেই সময়কার ওনাদের বহিমিয়ান জীবন, সেই সময়কার ওনাদের সাহিত্য আন্দোলন, সেই সময়কার নকশাল আন্দোলনের কথা, এবং কত ঘটনা বলে, মানে আপনার মুখেও শুনেছি, আপনার সাথেও অনেক আলোচনা হয়েছে। তো এগুলো তো আমাদের ধরে রাখতে হবে, মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাদের তো জেনে রাখা দরকার যে পুরোনো দিনের যারা দুর্গাপুরে কাজ করে গেছেন তাদের নিয়ে একটা, তাদের যেমন জানানোর একটা তুমি চেষ্টা করছো, সেটা তো আলাদা জিনিস হচ্ছে। আমি যেটা বলছি সেটা তো ভবিষ্যতে, সেটা তো আমরা দেখে যেতে পারবো না কতটা কি। কিন্তু তুমি যে করে যাচ্ছ একটা জায়গার জন্য, তুমি যে করছো, যেটা একটা শিল্প শহর, এবং এত বড় শিল্প শহর বোধহয় আমাদের পশ্চিমবঙ্গ কোথাও নেই এখন। তাহলে এই শিল্প শহর নিয়ে তুমি এইখানে বড় হয়েছো, এইচডি স্কুলে মানুষ হয়েছো, এইখানে তোমার বাবা কাজ করেছেন, এইখানকার পয়সা দিয়ে তোমাদের সংসার চলছে, এখনো চলছে। তাহলে তুমি এই যে দায়বদ্ধতা নিয়েই তো তোমার লেখালেখিও চলছে, আবার তুমি এইটা নিয়েও একটা গবেষণা করছো। এর কৃতিত্ব পরবর্তী প্রজন্ম আপনাদের মতো পাচ্ছি না, আপনারা তো অনেক কারণ ভালো বড় বড় কাজ করছেন, করেও যাচ্ছেন এই বয়সে, আমি তো সেইভাবে তো পাচ্ছি না। তো আমারও এটাই আশ্চর্য লাগে, এটাও একটা প্রশ্ন যে এই বয়সেও নিজেকে নানান কাজে ব্যস্ত রাখেন, কিভাবে পারেন? মানে আপনাকে মিছিলে হাঁটতেও দেখি, আবার সাহিত্য অনুষ্ঠানেও দেখছি, সে শীত, গ্রীষ্ম, বর্ষা, এই প্রায় 80 ছুঁই বয়সে কিভাবে নিজেকে এত ফিট রাখেন বলুন? এটা তো বলা যাচ্ছে কি, নিজের এনার্জিটাকে, আমার নিজের মনে হয় কোনো জায়গায় কিছু যদি হয়, তখন শরীরকে নিয়ে আমি খুব একটা ভাবি না, শরীরকে নিয়ে খুব একটা ভাবি না, চিন্তা করি না। সেই জন্যে আমি নিজেকে, যদি কখনো কিছু হয়, যেহেতু আমি নিজের শরীর নিয়ে চিন্তা করি না, তখন কেউ যদি কোনো জায়গায় কিছু হয়, বা আমার যদি বুঝি যে এটা আমার দায় আছে, এখানে আমাকে যেতে হবে, সেখানে আমাকে যেতে হয়, সেই মিছিলেও হাঁটতে হয়। আবার কেউ যদি একটা লেখা চাইলো, ছোটদের লেখা, সেটাও লিখতে হয়। কেউ যদি বললো আমাদের একটা এখনই একটা নাটক করবো, একটা নাটক লিখে দিন, তাও লিখতে হয়। এইভাবে মাঝে মাঝে দেখি আপনি কলকাতাতেও চলে যাচ্ছেন বাসে করে, কখনো ত্রিপুরা চলে যাচ্ছেন। হ্যাঁ, আমার এই সংগঠনের কাজে যেতে হয়, এগুলো তো অ্যাভয়েড করা যায় না। যতক্ষণ আমার শরীর আছে, নিজেকে আমি মনে করি, ততক্ষণ আমি ফিট মনে করি। আর অসুস্থ হয়ে গেলে তো সেটা আলাদা ব্যাপার, সেখানে তো কিছু করার নেই। 18 তারিখে আপনাদের একটা কোনো প্রোগ্রাম আছে মনে হয়, 18ই আগস্ট আমাদের, সেই সম্বন্ধে কিছু 18ই আগস্ট আমাদের নিখিল ভারত শিশু সাহিত্য সংসদ পশ্চিম বর্ধমান জেলা থেকে একটা শিশুদের আমাদের ছড়া কবিতার কর্মশালা আছে, আর সেই সঙ্গে শিশুদেরও আমরা নিচ্ছি। বাইরের থেকে কেন্দ্রীয় কমিটি, রাজ্য কমিটি থেকে ওনারা আসবেন এবং ওনারা করবেন আর কি, ওই আমাদের যে কর্মশালাটাকে কিভাবে করতে হবে, ওনারা সব কিছু করবেন। এবং আমরা সেখানে গিয়ে আমরা ছড়া কোন দিক কেমনভাবে লিখতে হয়, এখনকার ছড়া দেখবে মানে ঠিক মতো লেখা হচ্ছে না, এবং যুগোপযোগী লেখাগুলোও হচ্ছে না, যে মানুষের যে একটু শিশুরা যে একটু উদ্বুদ্ধ হবে, পড়তে ইচ্ছে করবে, তেমন এখন লেখা হচ্ছে না। কিন্তু সেই জন্য ওনারা বলছেন, বিশিষ্ট কেউ কি আসছেন? হ্যাঁ, আমাদের ডক্টর সত্যপ্রিয় মুখোপাধ্যায় আর সুবীর অধ্যাপক সত্যপ্রিয় বাবুর তোর সঙ্গে আমার পরিচয় আছে। হ্যাঁ, সুবীর চৌধুরী মনে হয় ওনার নাম, সুবীর চৌধুরী, ওনারা আসছেন। আর আসবেন আমাদের আনসারুল হক, স্বপন পাল, তারপরে অন্য অন্য জেলা থেকে যারা আসবেন ওনারা আসবেন আর কি। এটা সিদ্ধান্ত হয়েছে, ওনারা বোধহয় 12 জন আসছেন আর কি। ক্লাসও নেবেন, মানে বাচ্চাদের ক্লাস সকাল থেকে সকাল, হ্যাঁ, সকাল 10টার থেকে শুরু হবে, এই
3টে-4টে পর্যন্ত অনুষ্ঠানটা চলবে। আচ্ছা, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আপনি দুর্গাপুরের কিছু আপনার প্রিয় কবি সাহিত্যিকদের নিয়ে কিছু বলুন, যারা লিখছে মোটামুটি এই সময় বা সেই সময়কার কিছু কবি সাহিত্যিকদের নিয়ে দু চার আমি কথা তো বলুন। সবার সঙ্গে এই করি না, আমি বইটা পড়ি বেশি। আর আমার এখানে যেটা ভালো আছে, আমাকে এখান থেকে সব থেকে এখন ভালো লাগে কবি গিরীন্দ্রনাথ চাকি, গিরিন্দা এই বয়সেও লিখে যাচ্ছে। সময় অসময়ের শ্যামাপদ রায়, কৃষ্ণা চৌধুরী, ছড়াকার ষষ্ঠীপদ পাল, এই এদের লেখা তো আমার সত্যি খুব ভালো লাগে। তাছাড়া বড়রা যারা লেখেন তারা তো সবাই বিদগ্ধ। এই যেমন দিশারি আছে আমাদের, দাদা হচ্ছে কি নাম, সৌরেন্দ্র, কি নাম আপনার, ওই দিশারি দাদা পূর্ণচন্দ্র। পূর্ণচন্দ্র মুখার্জি। আর নতুনদের মধ্যে নতুনদের কিছু লেখা পড়ছেন? নতুনদের মধ্যে তোমার লেখা ভালো, তোমার লেখাটা দেখেছি, তোমার লেখা যেমন ভালো লাগছে। তারপরে ওই এখনকার যেসব মেয়েরা লিখছে সেগুলো, তাদেরও লেখা মোটামুটি ভালো লাগছে, খারাপ মানে লাগছে। ফেসবুকে আপনি বলছেন যে ভালো ভালো লেখা আসছে। ফেসবুকে সব লেখা কি ভালো আসে? ওই ফেসবুকে সব লেখা ভালো হয় না, তবু এই যে কিছু করছে, কিছু না করার থেকে বা কিছু কিছু করছে, করছে। তার মনটাকে যে অন্য অনেকে জায়গায় বলে যে ব্যস্ত- এত কবি এত সবাই লিখছে কেন, কিন্তু একটা কিছু নিয়ে থাকাও তো সেটাও তো ভালো। হ্যাঁ, মনটা সেটা সেটা সবাই বিচার করবে, কে কবি কে কবি নয়, সেটা সময় সবাই বিচার করবে। করবে। কিন্তু লেখালেখি নিয়ে থাকা তো খারাপ কিছু নয়। কাউকে তো সে হার্ট করছে না বা কাউকে আঘাত করছে না, তার থেকে সে যদি দু কলম লেখে সেটা তাতে ক্ষতি কি? ভালো কাজে থাকাটাই একটা ভালো। 5 জনের যদি না করে, আলোচনা না করে, এইটা আমার মনে হয় এটা খুবই ভালো। যেমন আমাদের এই দাশগুপ্ত, কাকলি দাশগুপ্ত, আর তারপরে আমাদের সেন, দেবদাস সেন, এরা তো ভালো কাজই করছে। সুতরাং বলার দুর্গাপুরে অনেক সংস্থা, হৃদয়দা সাই, ওরাও ভালো কাজ করছে, অনেক ভালো নাটকেরও ভালো ভালো কাজ হচ্ছে দুর্গাপুরে, এখন অনেক ভালো কাজ হচ্ছে। আমার শেষ প্রশ্ন শেষ করব, আমরা প্রায় আলোচনা শেষের দিকে চলে এসেছি। আমাদের শহর নিয়ে কিছু, আমাদের শহরের স্বপ্ন, আশা, নিরাশা কথা নিয়ে কিছু বলুন, বা ভবিষ্যতে এর কি ভবিষ্যৎ আছে আমাদের শিল্পনগরে? আমাদের শিল্পনগরী তো ভবিষ্যৎ কি যে আছে বলাটাও তো মুশকিল, কারণ কি এখানে দেখছি এই যে আমাদের সামনে যে অম্বুজাটা আছে দেখতে পাচ্ছি, তারা জোর করে এই যে আমাদের জায়গা ঘিরে নিয়ে ওপেন, যে রেন যেটাকে ওপেন রেন যেটা বলে, তার মধ্যে দিয়ে দেখো ময়লাগুলোকে করছে আর কি, পাঠিয়ে দিচ্ছে। ওভারঅল বলছি, সব দিক দিয়ে না, এখানে ভবিষ্যৎ আমার ছেলে মেয়েদের তো মনে হচ্ছে না যে এখানে, সবাই তো বাইরে যাচ্ছে, আমার নাতিটাও তো বাইরে চলে যাচ্ছে, চাকরি বাকরি নেই, এখানে কিছু নেই। আর 6,000 না 7,000 বোধহয় কর্মী আছে, তোমরা কত জানি না। হ্যাঁ, তাহলে ছিল কত হাজার, তাও রিটায়ার করে যাচ্ছে। তাহলে যদি কারখানাটাই না, একটা কারখানাও থাকবে না, এমএমসি ডুবে গেল, ডিএসপি ডুবে গেল, এলএসটি ডুবে গেল, তাহলে থাকবে কি? তাহলে অনেক শিক্ষা প্রতিষ্ঠান তো হয়েছে। হ্যাঁ, সেটা আমাকে রঞ্জিতদা বললো একটা কথা, সেটা আমার মাথায় এলো, ঘুরছিল যে আলোচনায় আসছিল যে সেই সময় নাকি যে এই কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ার পর আমাদের যে চেয়ারম্যান রচিন রায় ছিলেন, তিনি একটি কাজ করেছিলেন ভালো, যে কিছু বাইরে মানে শিক্ষা প্রতিষ্ঠান যাতে কিনা বাইরের থেকে কিছু ছেলে মেয়ে আসতে শুরু করলো, এবং তাতে আমাদের মার্কেটটাও তো কিছু, ইকোনমিটা কিছুটা রিভাইভ করেছিল। সেইটা না, এটা তো ঠিক, এটা একটা এডুকেশন হাব, শিক্ষার দিক দিয়ে অনেকটা এগিয়ে চলেছে, শিক্ষার দিক দিয়ে এগিয়ে চলেছে। কিন্তু শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষাটা পাচ্ছি বর্তমানে, আমার নাতনিকে দিয়ে দেখতে পাচ্ছি, এই ছোট ছোট প্রশ্ন আর উত্তর, তারা কিন্তু কিছু শিখছে না, তাদের যে ভিতরের যে জ্ঞান কিন্তু আসছে না, তারা আগে যাচ্ছে। তো সেখানে শিক্ষা জগৎটা কোথায় যাবে এখন, বড় বড় যারা মনোবিজ্ঞানী আছেন বা শিক্ষাবিদ আছেন তারাই বলতে পারছেন না। আমি আর কি বলবো, এইটুকুনি বলতে পারি যে
দুর্গাপুরের ভবিষ্যৎ খুব ভালো নেই, কারণ আমাদের ছেলেমেয়েরা তো এখানে থাকবে না। আর আমাদের এখানে তো আমরা তো একটা বৃদ্ধাশ্রম হয়েই গেছি, বৃদ্ধাশ্রম আমরা তো বাস অনেকে ছেলে মেয়েরাই বাইরে চাকরি করছে, হ্যাঁ। সবাই। যাই হোক, আমাদের অনেকটা মূল্যবান সময় দিলেন আজকে দিদি, ঝর্ণাদি, আমাদের সকলেরই খুব প্রিয় মানুষ, আমাদের অভিভাবক। তো আমরা এখানেই আলোচনা শেষ করছি এবং আমাদের এই আলোচনা পর্ব চলবে। হয়তো কোনোদিন আরো অনেকের বাড়িতে আমরা যাব, ধীরে ধীরে আমরা সকলের কাছেই পৌঁছানোর চেষ্টা করব। অনেক বিশিষ্ট জনের আছেন এবং চেষ্টা করছি, এটা হয়তো সম্পূর্ণ পেরে উঠবো কিনা জানি না, কারণ আমাদেরও নানান কাজ থাকে, নানান চাকরি থাকে, চাকরির কাজ তো রয়েছে। তো সবাইকে আমি নমস্কার জানিয়ে শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।